নমস্কার, তোমার আমার আড্ডায় আপনাকে স্বাগত। বাচ্চার দাঁতের সুরক্ষা নির্ভর করে একজন সচেতন মা বা অভিভাবকের উপর। যদি আপনার বাচ্চার দাঁত উঠেছে বা উঠবো উঠবো করছে, তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য। এই একটি ভিডিওতে আপনি পেতে চলেছেন দাঁত সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর। আজ যে গুরুত্বপূর্ণ কথাগুলি আলোচনা করব, এগুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার দাঁতের বড়সড় সমস্যা দেখা দিতে পারে। তাই একটু স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমেই বলবো দাঁত ওঠার সঠিক বয়স সম্পর্কে। দেখুন, এইভাবে তো ক্যালেন্ডারের সময় হিসেব করে সেভাবে বলা যায় না, কারণ শিশু বিশেষে দাঁত ওঠার বয়সের হেরফের হয় বা তারতম্য দেখা যায়। কারণ কোনো শিশুর দাঁত কিছুটা আগে ওঠে বা কোনো শিশুর দাঁত কিছুটা পরে। তবে সাধারণভাবে যেটা বলা হয় যে 6 থেকে 7 মাস থেকে শুরু করে 6 বা 7 মাস থেকে শুরু করে মোটামুটি 1 বছরের মধ্যে কিন্তু একটা শিশুর দাঁত উঠে যাওয়া উচিত। এবার আমাদের মনে যে প্রশ্নটা আসে যে একটা বাচ্চার দাঁতের যত্ন কখন থেকে শুরু করা উচিত? একটা দুটো দাঁত ওঠার পর থেকেই, নাকি মুখ ভর্তি দাঁত হওয়ার পরে? এর উত্তর হলো, যখন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুটির দাঁত উঠছে একটা দুটো করে, বা ছোট্ট সেই সর্ষের দানার মতো হাতে বাঁধে বোঝা যায় যে দাঁত উঠছে, তখন থেকেই কিন্তু আপনার বাচ্চার দাঁতের যত্ন নেওয়া শুরু করা উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই যত্নটা আমরা কিভাবে নেবো? মানে বাচ্চাকে কি তখনই ব্রাশ করানো শুরু করব? ডাক্তাররা বলে থাকেন 6 থেকে 8টা দাঁত ওঠার পরপরই শিশুকে ব্রাশ দেওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে ওকে ব্রাশ করানো শেখানোর আগে অবশ্যই যেন বাচ্চাকে থুতু ফেলা বা কুলিকুচি করা, যেটা আমরা মুখে জল দিয়ে কুলি করি, সেইটা কিন্তু ওকে শেখাতে হবে। ওটা না শিখিয়ে কখনোই ব্রাশ করানো শেখানো যাবে না। কেন বলুন তো? কারণ ব্রাশ করতে গেলে যে টুথপেস্টটা আমাদের দরকার হয়, তার মধ্যে কিছু না কিছু কেমিক্যাল থাকে। তো সেইগুলো যদি বাচ্চা কুলি করতে না পারে বা থুতু ফেলতে না পারে, সেটা তাহলে বাচ্চা অটোমেটিক গিলে ফেলবে। তো তার জন্য কিন্তু বাচ্চার স্বাস্থ্যহানি হতে পারে। এই জন্য ডাক্তাররা বলেন মোটামুটি যখন বাচ্চারা কুলি করতে পারে বা থুতু ফেলতে পারে, তারপরেই ব্রাশটা শেখানো উচিত। কিন্তু এইবার প্রশ্ন হলো যে তাহলে যতদিন বাচ্চারা কুলি করতে শিখছে বা থুতু ফেলতে শিখছে, কারণ সব বাচ্চা শিক্ষা একই সময়ে হয়ে ওঠে না, তো ততদিন আমরা কিভাবে দাঁতের যত্নটা করবো? ওই যে বললাম, শুরু থেকে যখন আমরা বুঝতে পারবো যে বাচ্চা দাঁত উঠছে বা গুড় করছে, তখন থেকে যত্নটা নিতে হবে। তাহলে ততদিন কি করব? যতদিন বাচ্চা ব্রাশ না শিখছে বা আমরা শেখাতে পারছি না, ততদিন কিভাবে যত্ন নেবো? এই সময়টা কিন্তু আসল। ততদিনের জন্য আপনাকে যেটা করতে হবে, একটা পরিষ্কার কাপড় দিয়ে, যখনই আপনি ওকে কিছু খাওয়াচ্ছেন, দুধ খাওয়ালেন বা কিছু খাওয়ালেন, একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে, কাপড় দিয়ে সেটাকে ভিজিয়ে আঙুলে পেঁচিয়ে ওর মুখটা, জিভটা পরিষ্কার করে দিতে হবে। এবং যে ছোট ছোট কয়েকটা দাঁত উঠেছে, একটা হোক দুটো হোক বা 5-6টা যাই উঠুক না কেন, সেই দাঁতগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে দিতে হবে, যাতে সেখানে কোনো দুধ বা খাবার জমে না থাকে। আর অবশ্যই কিন্তু জিভটাও পরিষ্কার করতে হবে। এবার যখন ও কুলিকুচি বা থুতু ফেলতে শিখলো, তখন তো ওকে ব্রাশ করানো শেখাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে বাচ্চাকে ব্রাশ কিনে দেবো বা টুথপেস্টটা দেবো, সেটা কীরকম হবে? কারণ বাচ্চার জন্য বা শিশুর জন্য সঠিক টুথপেস্ট এবং ব্রাশ নির্বাচন কিন্তু জরুরি। বাচ্চার জন্য টুথপেস্ট নির্বাচনের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই টুথপেস্ট যেন ফ্লোরাইড ফ্রি হয়। মার্কেটে অনেক বাচ্চাদের জন্য বেবি টুথপেস্ট পাওয়া যায়, সেখান থেকে আপনি দেখে নেবেন। অবশ্যই সেটা খেয়াল করবেন যেন ফ্লোরাইড ফ্রি হয়, তাহলে খুবই ভালো হয়। আর টুথব্রাশ তো বিভিন্ন রকম বাচ্চাদের ছোট ছোট টুথব্রাশ পাওয়া যায়, বিভিন্ন মজার মজার শেপের। আর টুথপেস্টও তাই বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়। আপনার বাচ্চা যে ফ্লেভার পছন্দ করে, আপনি যখন মা বা অভিভাবক, আপনি তো নিশ্চয়ই জানবেন। তো সেই ফ্লেভারের টুথপেস্ট কিনে দেবেন এবং ওর পছন্দ মতো একটা শেপের, দারুণ শেপের একটা বেবি টুথব্রাশ আপনি কিনে দেবেন। কিন্তু এখানেই শেষ নয়, টুথপেস্টের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যে ঠিক কতটা টুথপেস্ট দেওয়া একটা শিশুকে সঠিক। ও যখন একদম শুরুতে ব্রাশ করা শিখছে, তখন আপনি যে টুথপেস্টের পরিমাণটা ওকে দেবেন, সেটা হবে ঠিক একটা মুসুরির ডালের দানার মতো। তারপর যখন ওর 4 থেকে 5 বছর বয়স হবে, তখন আপনাকে একটু পরিমাণটা বাড়িয়ে সেটাকে একটা মটর দানার সমান করতে হবে, কিন্তু তার থেকে বেশি নয়। এরপর আস্তে আস্তে যখন ওর 6 বছর বয়স হলো, তখন আপনি ওর যে ব্রাশ, সেই ব্রিসেলস তার সমান করে কিন্তু টেস্টটা দিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যেটা বলতে ভুলে গেছি, বাচ্চা যখন টুথব্রাশ কিনছেন, খেয়াল রাখবেন সেই ব্রিসেলস বা তুলিগুলি যেন সফট হয়, সফট ব্রিসেলস। না হলে কিন্তু ওদের কচি কচি মাড়ি সেগুলো ছুলে যেতে পারে। এগুলো তো গেল মোটামুটি সাধারণ ব্যাপার। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, মানে আমরা যখন বাচ্চাকে ব্রাশ করা শেখাবো, আমাদের কিন্তু প্রথমেই তাকে সঠিক পদ্ধতিটা শেখাতে হবে। সঠিক পদ্ধতিতে আলোচনার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নিই,
যে যেটা আমাদেরকে প্রায়শই প্রায় ঘরে ঘরে একটা সমস্যা, যে বাচ্চার দাঁতে পোকা লাগা। তো এই ব্যাপারটা কি, কেনই বা দাঁতে পোকা লাগে, তার সমাধান কি, সেটা একটু আলোচনা করে আমি আসছি। দেখাবো আজকে আপনাদেরকে, একদম হাতে কলমে দেখাবো। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা দাঁতের সেট আছে, এটা দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে সঠিকভাবে কিভাবে ব্রাশটা আপনি বাচ্চাকে শেখাবেন, পদ্ধতিটা। তো আগে যেটা বলছিলাম, আলোচনাটা করে নিই যে বাচ্চার দাঁতে পোকা কেন লাগে। মনে রাখতে হবে, বাচ্চা মানেই কিন্তু সে একটু মিষ্টি প্রিয় হয়, চকলেট, চিপস, এইগুলো ক্যাডবেরি এগুলো পছন্দ করে। তো এই যখন স্টিকি খাবারগুলো বাচ্চারা খায়, আঠা মিষ্টি জিনিস মানে কিন্তু সেটা একটু আঠালো টাইপের, সেই স্টিকি জিনিসগুলো যখন বাচ্চারা খায় সেটা ওদের দাঁতে আঠার মতো আটকে থাকে। তাতে একটা অ্যাসিড তৈরি হয়, যেটা বাচ্চার দাঁতের এনামেলকে ক্ষয় করে দেয়। বাচ্চার দাঁতের এনামেল খুবই কমজোরি হয় আমাদের তুলনায়। তো ধরুন আপনি একটা প্লাস্টিকের পাত্রে যদি অ্যাসিড ঢালেন, কি হবে, সে অ্যাসিডের জায়গাটা তো খেয়ে গর্ত হয়ে যায় না। তো এইভাবে ক্রমাগত যখন বাচ্চা মিষ্টি জিনিস খেতে থাকে, কিন্তু সে ভালো করে খাওয়ার পরে মুখটাকে কুলি করে না, পরিষ্কার করে না, অর্থাৎ সে খাবারটা আঠার মতো তার দাঁতের সাথে আটকে থাকে, তখন সেখানে গিয়ে একটা অ্যাসিড তৈরি হয়, যেটা ওই অ্যাসিডটা এনামেলটাকে ক্ষয়ে দেয়, এবং আস্তে আস্তে সেখানে কিন্তু বাচ্চার দাঁতে একটা গর্ত তৈরি হয়। এই গর্তটাকেই আমরা বলি পোকা। আসলে কোনো পোকা দাঁতে থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে ক্যাভিটি বা এই ক্ষত। যদি আপনি চান যে আপনার শিশুটির দাঁত সুরক্ষিত থাকুক, কখনোই দাঁতে পোকা বা ক্যাভিটি না হোক, তাহলে আপনাকে এই অভ্যাসকে ছোট থেকেই করাতে হবে যে যখনই কোনো মিষ্টি জাতীয় খাবার খাচ্ছে, তার খাওয়ার পরে যেন দাঁতটাকে ভালো করে কুলি করে নেয়। দাঁতে পোকা লাগার ক্ষেত্রে যেটা আরেকটা অভ্যেস, যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানে ম্যাক্সিমাম ভূমিকা রাখে, সেটা হচ্ছে রাতে ব্রাশ করার অভ্যাস। আপনি যতই ওকে মিষ্টি খাবার খাইয়ে কুলি করান, কিন্তু ওর যদি রাত্রে ব্রাশ করার অভ্যেসটা না থাকে, তাহলে কিন্তু দাঁতে পোকা লাগার ঠেকাতে কেউ পারবে না, কেউ না। কারণ যেমন করে মিষ্টি জিনিসে অ্যাসিড তৈরি হচ্ছে, তেমনি আমরা যখন রাত্রে খাবার খেয়ে শুয়ে পড়ছি, মুখটা কুলি করলে কিন্তু পর্যাপ্তভাবে পরিষ্কার হয় না। এরপরে যখন আপনাদেরকে দাঁতের একটা ডেমো দেখিয়ে দেখাবো কিভাবে ব্রাশ করতে হয়, সঠিক পদ্ধতি কী, তখন আপনারা বুঝতে পারবেন যে দাঁতের মধ্যে এমন ছোট ছোট সরু সরু ফাঁক থাকে, যেগুলো শুধুমাত্র কুলিতে খাবারগুলো বেরোনো সম্ভব না। তো কী হয়, রাতে খেয়ে যখন আমরা শুয়ে পড়ছি, ধরুন কত ঘন্টা ঘুমাই আমরা, 6 থেকে 8 ঘন্টা তো ঘুমিয়েই থাকি। তো অতক্ষণ টাইম মুখটা বন্ধ থাকার ফলে ওই খাবারের কণাগুলো ভিতরে থেকে পচে যায়, পচে অ্যাসিড সৃষ্টি করে। তো একইভাবে ওই যেভাবে বললাম অ্যাসিডের মাধ্যমে ক্যাভিটি বা ক্ষত সৃষ্টি হয়, তো সেইভাবে যদি আপনি রাত্রে ব্রাশ করে না শোন বা বাচ্চাকে ব্রাশ করার অভ্যেসটা তৈরি না করান, তাহলে কিন্তু যতই ও ভালো করে মুখ কুলি করুক, ওর কিন্তু দাঁতের ক্যাভিটি হওয়া কেউ ঠেকাতে পারবে না। আর এক্ষেত্রে বাড়ির পরিবারের বাকি সদস্যরা কিন্তু বিশেষ ভূমিকা রাখে। ছোট থেকে যদি বাচ্চা দেখে যে তার বাড়িতে প্রতিটি সদস্য দিনে 2বার করে ব্রাশ করে, সেও কিন্তু একই অভ্যাস গড়ে তুলবে। তাই এই বিষয়টা আপনারা ভালোভাবে মাথায় রাখবেন। তো এবার চলুন আমরা সরাসরি দেখে নিই যে কীভাবে সঠিক পদ্ধতিতে ব্রাশটা করা উচিত বা আপনি বাচ্চাকে শেখাবেন। এই হলো একটা দাঁতের সেট। মোটামুটি আমাদের সবারই দাঁত এরকমই হয়। তো এটা হচ্ছে আপার পার্ট, এটা নিচের পার্ট। সামনে যখন আপনি ব্রাশ করবেন, আর দাঁতটা কিন্তু আমাদের দুইভাবে পরিষ্কার করতে হবে। একটা হচ্ছে এইভাবে বাইরের দিকটা, আর একটা হচ্ছে ভেতর পার্টটা। তো আগে আমি বাইরের দিকটা দেখাই। আমি পেস্টটা নিই, কিন্তু আপনারা তো অবশ্যই পেস্ট দিয়ে করবেন, শেখাবেন বাচ্চাকে। তো পেস্টটা নেওয়ার পরে প্রথম কথা ব্রাশটা ধুয়ে নেবেন ভালো করে, কারণ ব্রাশে অনেক রকম পোকামাকড় অনেক সময় এসে বসে, সেটা মুখে বাচ্চার গেলে ক্ষতি হতে পারে। তো ব্রাশটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে পেস্ট দিলেন। দেওয়ার পরে প্রথমে যেটা করব, প্রথমে আমরা বাইরের দিকটা যেভাবে পরিষ্কার করব, এইভাবে উপর নিচ করে, ঠিক আছে। এই যে দাঁতের, আমি একটু কাছ থেকে দেখাই, এই যে দাঁতের প্রতিটা দাঁতের মাঝখানে দেখুন লম্বা লম্বা দাগ আছে। এই ফাঁকগুলোর মধ্যে কিন্তু খাবারটা জমা থাকে। তাই এগুলোকে যদি আপনি এরকম করে মাজেন, অনেকে এরকম করে মাজে, তো আপনি যদি এইভাবে মাজেন, তাতে কিন্তু ভালোভাবে পরিষ্কার হবে না। কারণ এইভাবে যখনই ঠেলাটা দেবেন, ওই ফাঁকে ফাঁকে কিন্তু খাদ্য কণাগুলো আটকে থাকবে। তাই শিশুকে শেখাবেন প্রথম থেকে যেন সে বাইরের দিকটা এইভাবে উপর নিচ করে ব্রাশ করে। আর প্রয়োজনে একটু রাউন্ড করতে পারে, এইভাবে রাউন্ড করে উপর নিচ করে ব্রাশটা করবে। আর ভেতরের দিকটা কিভাবে করবে, আমি আগে নিচের পার্টটা দেখাই। দেখুন, আগে গঠনটা ভালো করে বুঝতে চেষ্টা করুন। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, এই যে পার্টটা, এখানটায় কিন্তু এইভাবে ব্রাশটা করতে হবে, এইভাবে। আর এই মাড়ির দাঁতগুলো যখন বাচ্চার মাড়ির দাঁত উঠে যাবে, প্রথম দিকে তো ওঠে না, কিন্তু পরে যখন উঠে যাবে, তখন এই ফাঁকগুলো পরিষ্কারের ক্ষেত্রে দুভাবে আপনি শেখাবেন করতে। প্রথমত এইভাবে,
আর এই যে ফাঁকটা রয়ে গেছে, মানে বাইরের দিক থেকে যে ফাঁকটা এখানে দেখা যাচ্ছে, ভেতরেও তো ওই সোজা ফাঁকটা থাকে এখানে, তো সেই জায়গাটা কিন্তু এরকম, মানে এইরকম এইরকম আর এরকম এরকম। তাহলে মাড়ির দাঁত দুভাবে পরিষ্কার হবে, এক তো এইভাবে যাতে এই ফাঁকগুলো পরিষ্কার হয়, আর এর মাঝে মাঝে যে ফাঁকগুলো তার জন্য এইভাবে এইভাবে পরিষ্কার শেখাবে। তাহলে এই গেল নিচের পাটি। আর উপরের পাটিও একইভাবে, উপরের যে এই জায়গাটা মানে এই জায়গাগুলো এইভাবে এইভাবে পরিষ্কার করবে বাচ্চা। আর মাটির দাঁতের ক্ষেত্রেও তাই, প্রথমে সামনে পিছনে তারপরে সাইডে এইভাবে। তো এইভাবে যদি আপনি বাচ্চাকে শেখান, সে প্রথম থেকেই সঠিক পদ্ধতিতে ব্রাশ করতে শিখবে। তাই কখনোই তার দাঁত কিন্তু ফাঁকা হবে না। মানে দাঁতের কিন্তু আর একটা সমস্যা থাকে, অনেক বাচ্চার দাঁত ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো সঠিক পদ্ধতিতে ব্রাশ না করার জন্য সেটা একটা কারণে ফাঁকা হয় না। তো এটা হচ্ছে একটা কারণ, সঠিকভাবে যদি সে ব্রাশ করতে না শিখে ভবিষ্যতে কিন্তু তার দাঁত আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। তো আজকে যে কথাগুলো বললাম সেগুলো যদি মাথায় রেখে আপনি আপনার শিশুর দাঁতের যত্ন নেন বা ওকে শেখান সঠিক পদ্ধতিতে ছোট থেকেই ব্রাশ করতে বা দাঁতের যত্ন নিতে, তাহলে আপনার বাচ্চার হাসিটা কিন্তু এরকম সারা জীবনই থাকবে, কখনোই তার দাঁতের সমস্যা দেখা দেবে না। আর এছাড়া যদি আপনাদের বাচ্চাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে, আপনি কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে ভিডিও তৈরি করতে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে সেটা কমেন্টে জানান, একটা লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। টাটা।